বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে ভালোবাসার জন্য কোনো বয়স নেই। কিন্তু কেউ কি 40 বছরের ছোট মেয়েকে কেউ ভালোবাসতে পারে? চলুন আজকের সিনেমার সম্পর্কে জানি। গল্পটা শুরু হয় একটি সমুদ্র থেকে, যেখানে 60 বছর বয়সী এক বয়স্ক লোক যার নাম তাকাশি বহু বছর ধরে সমুদ্রের মাঝে একটি নৌকায় বাস করছে। তার কাজ হলো পর্যটকদেরকে নিয়ে ঘুরে ঘুরে তাদের ভবিষ্যৎ বলে দেওয়া, এবং তাকে এই কাজে সাহায্য করে 16 বছর বয়সী এক মেয়ে যার নাম এমা। তো তোমরা হয়তো ভাবছো যে তাকাশি এমার দাদু হবে, কিন্তু তা নয়। প্রায় 10 বছর আগে, যখন এমা ছিল 7 বছর বয়সী, তখন তাকাশি তাকে এখানে নিয়ে আসে এবং তারপর থেকে এমা এখানেই থাকে। কিন্তু ধীরে ধীরে তাকাশি তাকে পছন্দ করতে শুরু করে এবং সে সবসময় একা ছিল। সে তার জীবনসঙ্গী হিসেবে এমাকে দেখত এবং এই জন্যই সে তাকে বিয়ে করতে চায়। তাই সে এমার 17 বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করছে। এটা শুনে বেশ অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটিই সত্যি। আর যখন এমা এখানে এসেছে তখন থেকে এটিই তার বাড়ি। সে কখনই বাইরের পৃথিবী দেখেনি। সে জানে না বাইরের পৃথিবীতে কিভাবে মানুষ বাস করে। সে শুধু নৌকায় বসবাস করতে পছন্দ করত। এখন আমরা জানি না তাদের মধ্যে আসল সম্পর্ক কি, তবে তারা আজ পর্যন্ত একে অপরকে কখনই তাদের নাম নিয়ে ডাকেনি। এটা জানা যায় যে তারা একে অপরকে সম্মান করে। এখন প্রতিদিন তাকাশি পর্যটকদেরকে নিয়ে আসার জন্য বাহিরে যেত এবং এমা তার জন্য অপেক্ষা করে থাকতো। কিছুক্ষণ পর তাকাশি পর্যটক নিয়ে আসে। তারপর তারা ফিশিং করতে শুরু করে, কিন্তু তাদের মধ্যে দুই পর্যটক এমাকে দেখে খারাপ আচরণ করতে শুরু করে আর তাকে অযথা প্রশ্ন করতে থাকে। তাকাশি দূর থেকে এই সবকিছু দেখছে। সে রেগে গিয়ে একটি তীর ছোড়ে এবং সেটা সোজা গিয়ে তাদের চেয়ারে লাগে, যার কারণে তার ভয় পেয়ে তাকে ছেড়ে দেয়। এই পর্যটকরা জানতে পারে যে এই বৃদ্ধ লোকটি এই লোকটিকে বিয়ে করতে যাচ্ছে, এজন্য তারা তার সাথে খারাপ আচরণ করছিল। এবং এখানেই আমরা আরো একটি বিষয় জানতে পারি, তাকাশি তীর চালানোর পাশাপাশি মানুষের ভবিষ্যৎও বলতো, তবে তার ভবিষ্যৎ বলার পদ্ধতি একদম আলাদা। সে এমাকে নিয়ে যায় একটি বড় নৌকার পাশে একটি দোলনায় বসায়, যেখানে একটি বোদ্ধার ছবি আঁকা ছিল। তারপর তাকাশি সে ছবির উপর 3টি তীর ছোড়ে। এমা তীরগুলো নিয়ে তার কাছে গিয়ে তার কানে কিছু ফিসফিস করে। তারপর তাকাশি তাকে ভবিষ্যৎ বলে, আর সেই একই ভবিষ্যৎ পর্যটকদের বলে। এমা কিভাবে ভবিষ্যৎ জানতো? তার কি কোনো বিশেষ ক্ষমতা আছে? আমরা এটা পরে জানতে পারবো। কিছু সময় পর এমা এখন 17 বছর বয়সী হয়ে যাবে এবং তাকাশি বছরের পর বছর এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। সে প্রতিদিন ক্যালেন্ডারে তারিখ দেখে এবং অপেক্ষা করে। এখন পরবর্তী মাসে 12 তারিখ, যেদিন সে তাকে বিয়ে করতে যাচ্ছে। আর ইতিমধ্যে সে বিয়ের জন্য সব প্রস্তুতি করে ফেলেছে, যেমন বিয়ের পোশাক, জুতা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনে ফেলেছে। কিছু সময় পর এমা তাকাশির সুন্দর সুর শুনে ঘুমিয়ে পড়ে। তাকাশি কখনোই এমার প্রতি কোনো নোংরা চিন্তা করেনি। যেমন সে অন্যদের সঙ্গে কঠোর, তেমন এমার প্রতি তার মন কোমল। এখন গল্প এগিয়ে যায় এবং কয়েকদিন পর আবার 2টি পর্যটক নৌকায় আসে এবং তাদের সাথে ক্যামেরা দেখে এমার খুব অদ্ভুত লাগে। আসলে এটা কি জিনিস? এখন পর্যন্ত সে কখনোই ক্যামেরা দেখেনি। এখন ওই মানুষগুলো তাকে কাছে ডেকে নেয় এবং তার সাথে ছবি তোলে, কিন্তু তারপর তাদের মনোভাব খারাপ হয়ে যায়, যেটা তাকাশি দেখতে পায় এবং একটি তীর ছুঁড়ে, যার ফলে তার ভয় পেয়ে এমার কাছ থেকে দূরে যায়। কিন্তু এরা এমন ভাবে ছেড়ে যেতে চায়নি। তারা একটি পরিকল্পনা করেছে, তারা ওই বুড়ো লোকটিকে একটি দড়িতে বেঁধে রাখবে এবং তারপর তারা মেয়েটির সাথে যা ইচ্ছা করতে পারবে। কিছু সময় পর তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে, কিন্তু এমা তাদের হাতে আসেনি। সে গত 10 বছর ধরে ওই নৌকায় বাস করছে এবং তার পুরো শৈশব এখানে কাটিয়েছে। আর এই কারণেই সে এই জায়গার প্রতিটি কোণা জানতো। সে নৌকার উপর উঠে যায় এবং সেখান থেকে একটি তীর ছোড়ে, যা তাদের দুজনকে আহত করে, যার ফলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এখন ধীরে ধীরে সময় চলে যায় এবং ক্যালেন্ডারে বিয়ের দিন কাছে চলে আসে, অর্থাৎ কিছুদিন পর আমার জন্মদিন আসতে চলছে। এখন কিছু সময় পর আরো কিছু পর্যটক নৌকায় আসে এবং তাদের মধ্যে একটি 20 বছর বয়সী ছেলে ছিল, যার নাম সিয়ং। তাকে দেখে এমা তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়ে, কারণ তারা উভয়ই একই বয়সী ছিল। সিয়ং নৌকার সাইডে হেডফোনে গান শুনছিল, যা এমা দেখে এবং সেই হেডফোনটি তার খুব পছন্দ হয়। তাই সে কোনো চিন্তা না করেই তার কাছে গিয়ে হেডফোনটা নিয়ে তার কানে পরে নেয়। আর সিয়ং কিছু বলে না, কারণ সে জানতো যে এমা খুব ইনোসেন্ট। কিছু সময় পর সিয়ং এমাকে জিজ্ঞাসা করে, এই বৃদ্ধ লোকটা কি তোমার দাদু? তুমি কোন ক্লাসে পড়ো? তোমার বাড়ি কোথায়? এমা কিছুই উত্তর দেয় না, শুধু হাসে এবং গান এনজয় করে। তারপর তাকাশি সেখানে চলে আসে। সিয়ং এর এটা কিছুটা অদ্ভুত মনে হয়, তবে সে মনে করে হয়তো এটা তার দাদু হবে। এখন আরো অনেক পর্যটক আসায় সবাই আজ রাত্রে এই নৌকায় রেস্ট নেয়। রাতের বেলায় যখন সবাই ঘুমাচ্ছিল, তখন সিয়ং পানি পান করতে ওঠে এবং দেখে যে এই বৃদ্ধ লোকটি এমাকে তার হাতে গোসল করাচ্ছে। এই দৃশ্য দেখে সিয়ং সম্পূর্ণভাবে শকড হয়ে যায়, কারণ তার জন্য এটি খুব অদ্ভুত ছিল। কি কোনো দাদু তার 17 বছর বয়সী নাতনিকে
এমন ভাবে তার চোখের সামনে গোসল করাতে পারে। তবে সে সেই সময় কিছু বলে না। পরের দিন সকালে সিয়ং তার দাদুর সাথে গত রাত্রের ঘটনা শেয়ার করে এবং জিজ্ঞাসা করে এই লোকটা কি সেই মেয়েটির দাদু। তখন তার দাদু বলে, যখন এই মেয়ে ছিল 7 বছর বয়সী তখন এই লোকটি তাকে এখানে নিয়ে এসেছিল এবং তখন থেকে এই মেয়ে তার সাথে থাকে। সে কখনো বাইরে পৃথিবী দেখেনি, এই নৌকাই তার পৃথিবী। এসব শুনে সিয়ং এমার জন্য খুব খারাপ লাগে, কিন্তু সে কিছুই করতে পারবে না। এখন তাকাশি তার আগের মতো ভবিষ্যৎ বলার কাজ শুরু করে। এমাকে দোলনায় বসে দেখে সিয়ং চিন্তা করতে থাকে। সে অনুভব করতে শুরু করে যে এই লোকটি শুধু এই নির্দোষ মেয়েটিকে ব্যবহার করছে। সবশেষে সিয়ং এর চলে যাওয়ার সময় এসে পড়ে এবং যখন সে যাচ্ছিল এমা তার নৌকার কাছে দাঁড়িয়ে থাকে। এমা মনে মনে সিয়ংকে পছন্দ করতে শুরু করেছিল। চলে যাওয়ার সময় সিয়ং তার হেডফোন এমাকে দেয় এবং একটি সুন্দর হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এখন তাদের মধ্যে ঘনিষ্ঠতা দেখতে পেয়ে তাকাশি খুশি ছিল না। সে চেয়েছিল যে এমা শুধু তার সাথে কথা বলুক এবং তার কেয়ার করুক, কিন্তু অন্য কাউকে না করুক। এখন আরো কিছু সময় পেরিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে এমা আর আগের মতো তাকাশির জন্য অপেক্ষা করে না। সিয়ং এর সাথে দেখা হওয়ার পর থেকে সে বদলে গেছে। আগে যখন তাকাশি নৌকা থেকে ফিরে আসতো এমা ছুটে এসে তাকে ওয়েলকাম জানাতো, কিন্তু এখন সে তা আর করে না। সে এক সাইডে বসে সিয়ং এর দেওয়া হেডফোনে গান শুনতে থাকে। এটা দেখে বৃদ্ধ লোকটি খুব রেগে যায় এবং হেডফোনটি ছিনিয়ে নেয়। এমা তাকাশির এই আচরণ একদম পছন্দ করে না। এখন একদিন তাকাশি একটি পর্যটককে নিয়ে আসে ফিশিং করানোর জন্য। সে বাজার থেকে একটি নেকলেস কিনে এনেছিল যাতে সে এমাকে খুশি করতে পারে, কিন্তু যখন সে নেকলেসটি এমার গলায় পরিয়ে দেয় সেটি খুলে ফেলে এবং ইচ্ছাকৃত ভাবে গিয়ে ওই পর্যটকের পাশে যেয়ে বসে। এটা দেখে ওই পর্যটকও এমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, কিন্তু তারপর তাকাশি সেখানে এসে ওই পর্যটককে তাড়িয়ে দেয়। তবে এমা এখনো তাকাশির প্রতি রেগেছিল। সে চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। এখন যখন সেই লোকটি রাতে তাকে গোসল করাতে চায় এমা তাকে স্পর্শ করতে দেয় না এবং এভাবেই সে তার রাগ প্রকাশ করছিল, যা তাকাশি খুব ভালোভাবে বুঝতে পারছিল। তাই এখন তাকাশি ক্যালেন্ডারে বাকি দিনগুলো ক্রস করতে শুরু করে এবং সে আর পরবর্তী মাসের 12 তারিখ অপেক্ষা করতে চায় না। সে যত দ্রুত সম্ভব এমাকে বিয়ে করতে চায়, কারণ তারপর সে এমার উপর পুরো অধিকার পাবে। এখন দিনগুলো এমন ভাবে চলে যেতে থাকে এবং ধীরে ধীরে তাকাশি বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু এমা এখনো রেগেছিল। একদিন হঠাৎ সিয়ং আবার সেই নৌকায় আসে। তাকে দেখে এমা খুব খুশি হয় এবং মনে হয় যেন তার শোক আবার ফিরে এসেছে, কিন্তু তাকাশি এর জন্য আরো সমস্যা বেড়ে গিয়েছিল। এখন সিয়ং তাকে হেডফোন উপহার দিয়েছিল, ঠিক তেমন এমা তাকে একটা ডামরু উপহার করে, যা দেখে সিয়ং খুব খুশি হয় এবং তার সাথে একটি সেলফি তুলে। এমাও খুব খুশি হয়, কিন্তু তারপর তাকাশি সেখানে চলে আসে আর তার দিকে একটি তীর ছোড়ে, ঠিক যেমন সে বছরের পর বছর ধরে করছে। কিন্তু এবার এমা সে তীরটি বের করে ভেঙে ফেলে এবং রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এখন রাত হয়ে যায় এবং তাকাশি সব কাজ শেষ করে যখন রুমে ফিরে আসে যাতে সে এমাকে গোসল করাতে পারে, কিন্তু তাকে সেখানে দেখতে পায় না। তাকাশি বুঝে যায় যে এমা কোথায় গেছে। সে তখনই সিয়ং এর রুমে চলে যায় যেখানে এমা সিয়ং এর সাথে ছিল। এসব দেখে তাকাশি রেগে পাগল হয়ে যায়। সে তখনই সিয়ংকে একটি ছোট নৌকায় বসিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং সিয়ং চলে যাওয়ার সময় তাকে বলে, এইসব কিছু তুমি ঠিক করছো না। তুমি এতদিন ধরে এই নির্দোষ মেয়েটিকে তার মা বাবা এবং পরিবারের কাছ থেকে দূরে রেখেছো। তুমি একটা বারও তার বাবা মা সম্পর্কে ভাবোনি, তারা কিভাবে এটা সহ্য করছে, কিভাবে তারা থাকছে। কিন্তু এখন আর এটা চলবে না। আমি এই মেয়েটিকে এখান থেকে নিয়ে যাব এবং তার মা বাবার খোঁজ করব। এটা শোনার পর তাকাশি একটু ভয় পায়, কারণ তার কাছে এমা ছিল তার জীবন। যদি এমা এখান থেকে চলে যায় তাহলে তার কি হবে। কিন্তু এখন এমাও বদলে গিয়েছিল। সে বাইরে পৃথিবী দেখতে চেয়েছিল। তার মনে হতে থাকে যে তাকাশি হয়তো তাকে বন্দি করে রেখে দিয়েছে, আর তাই একদিন সে নৌকা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পরিকল্পনা সফল হয় না। তাকাশি তাকে দেখে ফেলে এবং জোর করে ধরে তার রুমে নিয়ে আসে। কিন্তু এখন তার পরিস্থিতি বদলে যাচ্ছিল। সেই স্বপ্ন যা সে 10 বছর ধরে দেখছিল তা এখন ভেঙে যাচ্ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিয়ে করবে, যাতে এমা তাকে ছেড়ে চলে না যায়। তাকাশি এখন বিয়ের প্রস্তুতি শুরু করে। সেই বিছানা যা তাদের 10 বছর ধরে একে অপর থেকে আলাদা রেখেছিল আজ তাদের একসাথে এনে দেয়। মনে মনে সে এমাকে তার সবকিছু মনে করছিল। এখন কিছুদিন পর সময় দেখানো হয়, সিয়াং আবার ফিরে আসে, কিন্তু এবার সে অন্য একটি নৌকা এসেছে। সে তার প্রতিশ্রুতি পূর্ণ করে, এমাকে তার নিখোঁজ পোস্টার দেখায় এবং বলে, তোমার মা বাবা তোমাকে খুঁজছে। এই পোস্টারটা দেখে তাকাশি খুব রেগে যায়। সে কাগজটি ছিঁড়ে ফেলে এবং সিয়াংকে চলে যেতে বলে, কিন্তু সিয়াং তার কথা শুনে না। সে বারবার এমাকে বোঝাতে থাকে, তোমার মা বাবা তোমাকে 10 বছর ধরে খুঁজছে। আমি জানি তুমি এই জায়গাটাকে খুব ভালোবাসো, কিন্তু এর বাইরেও একটি দুনিয়া আছে। তুমি এখানে চিরকাল থাকতে পারো না।
এটা শুনে এমা গভীর চিন্তায় পড়ে যায়। তবে এরপর তাকাশি আবার একটি তীর এমার দিকে ছুড়ে, কিন্তু এবার এমা তার সামনে এসে দাঁড়িয়ে তাকে প্রোটেক্ট করে। এর মাধ্যমে এটা স্পষ্ট হয় যে এমা এখান থেকে মুক্তি পেতে চায়। এটি দেখে তাকাশি তার ধনুক নামিয়ে দেয়। এখন সেই রাতে একটি ভীষণ শক্তিশালী ঝড় আসে, কিন্তু এটি কোনো সাগরের ঝড় ছিল না, বরং তাকাশি ভবিষ্যৎ সম্পর্কে একটি বার্তা দিচ্ছিল যে বড় কিছু ঘটতে চলছে। সেই রাতে তাকাশি এমাকে তার সাথে শোয়ানোর চেষ্টা করে, কিন্তু সে বারবার চলে যাওয়ার অনুরোধ করে। এর আগে এমা প্রথমবারের মতো তাকাশিকে থাপ্পড় মারে। এটা দেখে তাকাশি পুরোপুরি শকড হয়ে যায়। পরের দিন তাকাশি খুব রাগান্বিত অবস্থায় তার নৌকায় মোটর ঠিক করছিল, আর তখনই সে মাথায় আঘাত পায়। যখন এমা এটা দেখে তার খুব খারাপ লাগে এবং তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে তার কাছে আসে এবং তার ক্ষতগুলো ঠিক করতে শুরু করে। কিন্তু তাকাশির আগে তাকে থাপ্পড় মারে এবং এখানে থেমে থাকে না। সে আবার হাত তুলে তাকে থাপ্পড় মারতে চায়। ঠিক তখনই সিয়ং সেখানে চলে আসে এবং বলে, তোমার মনে কি চলছে? তুমি এক নির্দোষ মেয়েকে নিজের স্বার্থে এখানে বন্দি রেখেছো। তুমি শুধু এই মেয়েটির শরীর চাও, আর কিছুই না। এটা ঠিক নয়। তুমি যা করছো তা খুবই খারাপ। সিয়ং বলে, আমি এই মেয়েটির ভবিষ্যৎ জানতে চাই। সে কি তোমার সাথে বিয়ে করবে নাকি আমার সাথে যাবে? এখন তাকাশি আবার এমাকে দোলনায় বসে আগের মতো তীর ছুড়ে, কিন্তু এবার তার লক্ষ্য সঠিকভাবে পড়ছে না এবং সে ঘামতে শুরু করে। এটা দেখে সিয়ং দোলনাটি টেনে নেওয়ার চেষ্টা করে এবং এমা পানিতে পড়ে যায়। সিয়ং তাড়াতাড়ি পানিতে গিয়ে এমাকে বাঁচায় এবং তারপরে এমা উঠে এসে তাকাশির কানে কিছু ফিসফিস করে। তাকাশি শোনার পর সে একই কথা সিয়ং এর কানে বলে। ভবিষ্যৎ জানার পর সিয়ং তাকাশির কাছে রিকোয়েস্ট করে তাকে যেতে দাও, তারও বাইরে দুনিয়া দেখার অধিকার আছে। এটা শুনে তাকাশি আরো রেগে যায় এবং সে তার বছরের পর বছর ধরে সংগ্রহ করা বিয়ের কাপড়গুলো ছুঁড়ে ফেলতে শুরু করে, কারণ যা সে ভেবেছিল আর তা হবে না। পুরো রাত সে কাপড়গুলো দেখেই কাটায়। পরের দিন সিয়ং এমাকে নিয়ে তাকাশির কাছে আসে এবং বলে, এখন আমরা চলে যাচ্ছি। এখন তাকাশি তাদের কিছু বলে না, কারণ সে জানতো যে এটি তাদের ভবিষ্যৎ, যা সে পরিবর্তন করতে পারবে না। সে তাদের চলে যেতে দেয় এবং তারা দুজনে নৌকা করে চলে যেতে ছিল, কিন্তু একটু দূরে যাওয়ার পর নৌকা থেমে যায় এবং মনে হয় যেন এটি কিছুতে আটকে গেছে। সেটা আর কিছু নয়, তাকাশির গলা ছিল। সে দড়িটি তার গলায় বেঁধে রেখেছিল যাতে এমা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে মারা যায় এবং এমা জীবিত অবস্থায় তাকে ছেড়ে যেতে না পারে। এখন এমা এটি দেখার পর সব বুঝতে পারে এবং কাঁদতে কাঁদতে তাকাশির কাছে এসে তাকে জড়িয়ে ধরে। দুজনে একে অপরকে দেখে কেঁদে ফেলে এবং শক্ত করে জড়িয়ে ধরে। পাশে দাঁড়িয়ে থাকা সিয়ংও তখন বুঝতে পারে যে তাদের সম্পর্ক সে যেমন ভেবেছিল তেমন নয়, বরং এটি অনেক পবিত্র। তাকাশির কোনো বস্তুগত জিনিসের প্রতি আসক্ত ছিল না, এমনকি এমার প্রতিও তার কোনো শারীরিক আকর্ষণও ছিল না। সে মাকে এতটাই ভালোবাসত যে মৃত্যু তার জন্য যথেষ্ট ছিল না, তাই সে নিজের জীবন শেষ করার কথা ভেবেছিল। পরের দিন সকালে এমা সেই বৃদ্ধ লোকটিকে গোসল করিয়ে তাকে বিয়ের পোশাক পরিয়ে দেয় এবং নিজেও একই পোশাক পরে, যার অর্থ সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এখন সে বিয়ে করবে। বৃদ্ধ লোকটি এমাকে তার সংগ্রহ করা সবকিছু পরিয়ে দেয়। তারপর দুজন এক ছোট নৌকায় উঠে পুরো রীতিনীতি মেনে বিয়ে সম্পূর্ণ করে। এখন তারা দুজনে খুব সুখী ছিল। আর কিছুক্ষণ পরে নৌকাটি কিছু দূরে গিয়ে থেমে যায়। দূরে দাঁড়িয়ে থাকা সিয়ং এই সবকিছু দেখছিল, কিন্তু এবার আর তার মন খারাপ করছিল না। তাকাশি এবার এমার জন্য সে একই সুর বাজাতে শুরু করে, যা সে সবসময় বাজিয়ে আসছে। আর সেই সুর শুনে এমা ঘুমিয়ে পড়ে। কিন্তু এবার কিছু একেবারে ভিন্ন ঘটনা ঘটে, যা তোমরা কল্পনাও করনি। আসলে তাকাশি জানতো যে এই বিয়ে সফল হবে না, কারণ সে ভবিষ্যৎ দেখে নিয়েছিল। এরপর সে নৌকার প্রান্তে গিয়ে দাঁড়ায়, আকাশের দিকে একটি তীর ছুঁড়ে এবং সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। কিছুক্ষণ পর নৌকাটি নিচ থেকে চলতে চলতে বড় নৌকার কাছে পৌঁছে যায়। এরপর সিয়ং দেখতে পায় যে তাকাশির আত্মা সেই মেয়ের সঙ্গে ইন্টিমেট হচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে সে ছোড়া তীর এসে তার দুই পায়ের মাঝখানে আঘাত করে। তাকাশি জীবিত অবস্থায় কখনো এমাকে স্পর্শ করেনি, কিন্তু মৃত্যুর পর তার আত্মা সেটাই করলো, যা সে এতদিন ধরে ভেবেছিল। এরপর কিছুক্ষণ পর এমা জেগে ওঠে এবং তারা দুজন নৌকা নিয়ে নতুন জীবনের পথে যাত্রা শুরু করে। কিন্তু অবাক করার বিষয় ছিল, বড় নৌকাটি তাদের পিছনে নিজে থেকেই আসছিল। এর অর্থ তাকাশির আত্মা এখনো তাদের অনুসরণ করছিল। কিন্তু সেই মুহূর্তে এমা বিদায় জানিয়ে হাত নাড়ায়। নৌকাটি অর্থ থেমে যায়। তাকাশির আত্মা অবশেষে মুক্তি পেয়েছে। আর এই অসাধারণ সিনেমাটি এখানে শেষ হয়। এই সিনেমাটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।